অর্ডার অর্ডার অর্ডার। আসামি চন্দরা রুই, তুমি দোষী না নির্দোষ? আমি খুন করছি বাবু। কেন এই কাজ করলে? এক কথা আর কতবার করে কইব সাহেব, আমি তারে দেখতে পারতুম নে, তাই খুন করছি। তুমি যে অপরাধ স্বীকার করিতেছ তাহার শাস্তি কি জানো? না। তাহার শাস্তি ফাঁসি। ওগো, তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব, তোমাদের যা খুশি করো। আমার তো আর সইছি হয় নে গো, আর সইছি হয় নে। সাক্ষীর দিকে চাহিয়া বলো, এ তোমার কে হয়? ও আমার স্বামী হয়। ও তোমাকে ভালোবাসে না? ভারী ভালোবাসে। তুমি উহাকে ভালোবাসো না? খুব ভালোবাসি। ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি, বুক পোড়ানো আগুন দিয়া মন কেন রে তুই দিলি। ঝেটামারি মুখে সতে খোয়া কি সকালবেলা গেছেন পুকুর পাড়ে রঙ্গ করতি, বেলা গড়াতে চলল, এখনো এই পারে আসার নাম নেই গো। হেসেলে আগুন উস্কাবে কে আর ভাত সরাবে কে? ও বাড়িতে বিনা মাইনের জি আসি তো আমি এই রাধা বাউরি। খেইতে খেইতে জীবনটা শেষ হইয়া গেল গিয়া। আর ওদিকে পুরান মুখে স্বামী আর ভাসুর মিলে মাথায় বসায় রাখছে একেবারে। কি হলো বড় বউ, আজ সকাল সকাল একেবারে মাথায় চুলো জ্বলছে কেনে? ভাত বসাবেনি? হ, সাই ফেলতে ভাঙা কুলো তো আমিই আসি একা না, ও আমারই এসে সব ঢেকিতে পার দিয়ে দিয়ে পিষে মার। কেনে? তুমি একা কেনে? সে কই চন্দ্ররা? তিনি সকাল সকাল কলসি কাকে পুকুর পাড়ে গেছেন পাড়ার হাঁড়ির খবর জানতে। কাশি মজুমদারের মেজো বেটা নতুন কলের গান কিনেছে, সেই শুনতে মজুমদারদের খিড়কি পুকুরে সব ডিঙ্গি মেয়েদের দল জড়ো হয়। ছোট বউ সেই দলে ভিড়েছে। বাড়ির বউ বলি কথা, এইসব কি আর ওরে মানায়? তুমি কও বাই ঠাকুরপো, কতদিন আর এইসব সহ্য করা যায়? তা তুমি ওরে একটু আগলে রাখতে পারোনি? শাসন করতে পারোনি? ও মে জ্বরের আগে ছোটে, ওরে আমি সামলাইব? আমি জানি ও কুলটা মাগি কোনদিন সব বনেশ করি বসে থাকবে। কেন দিদি, তোমার এত ভয় কিসের? বলি বসে বসে আমার স্বামীর কান তো ভালোই ভাঙাচ্ছ। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোর একদিন কি আমার একদিন। দুঃখীরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে লইয়া জন খাটিতে বাহির হইল, তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলিতেছে। কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্য কলরবের ন্যায় এই কলহ কোলাহল পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হইয়া গেছে। তীব্র কণ্ঠস্বর শুনিবা মাত্র লোকে পরস্পরকে বলে, ওই রে বাঁধিয়া গিয়াছে। অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটিই ঘটিয়াছে। আজও স্বভাবের নিয়মের কোনরূপ ব্যত্যয় হয় নাই।
প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠিলে যেমন কেহ তাহার কারণ জিজ্ঞাসা করে না, তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হৈ হৈ পড়িয়া যায়, তখনও তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনরূপ কৌতূহলের উদ্রেক হয় না। অবশ্য এই কুণ্ডল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিত সন্দেহ নাই, কিন্তু সেটা তাহারা কোনরূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না। তাহারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে করিয়া চলিয়াছে। দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড়ছড় খড়খড় শব্দটাকে জীবন রথযাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরিয়া লইয়াছে। বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দমাত্র নাই, সমস্ত থমথম ছমছম করিতেছে, সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত। সেদিন যে কখন কি হইবে তাহা কেহ হিসাব করিয়া বলিতে পারিত না। আমাদের গল্প এই চারটি চরিত্রকে ঘিরে গড়ে উঠেছে। দুই ভাই দুঃখীরাম এবং ছিদাম। তাহাদের স্ত্রীরা হলেন দুঃখীরামের স্ত্রী বড় বউ রাধা এবং ছিদামের স্ত্রী ছোট বউ চন্দরা। চন্দনার বয়স 17-18 অধিক হইবে না। মুখখানি হৃষ্টপুষ্ট গোলগাল, শরীরটি অনতিদীর্ঘ আঁটোসাঁটো সুস্থ সবল। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি সৌষ্ঠব আছে যে চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহের কোথাও যেন কিছু বাঁধে না। একখানি নূতন তৈরি নৌকার মতো, বেশ ছোট এবং সুডল, অত্যন্ত সহজে সরে এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হইয়া যায় নাই। পৃথিবীর সকল বিষয়েই তাহার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করিতে যাইতে ভালোবাসে এবং ব্রহ্মকক্ষে ঘাটে যাইতে আসিতে দুই অঙ্গুলি দিয়া ঘোমটা ঈষৎ ফাঁক করিয়া উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চোখ দুটি দিয়া পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্ত দেখিয়া লয়। বড় বউ ছিল ঠিক ইহার উল্টো, অত্যন্ত এলোমেলো, ঢিলেঢালা অগোছালো। মাথার কাপড়, কোলের শিশু, ঘর কন্যার কাজ কিছুই সে সামলাইতে পারিত না। হাতে বিশেষ একটা কিছু কাজও নাই, অথচ কোনো কালে যেন সে অবসর করিয়া উঠিতে পারে না। ছোট যা তাকে অধিক কিছু বলিত না, মৃদু স্বরে দুই একটা তীক্ষ্ণ দংশন করিত, আর সে হাউ হাউ দাউ দাউ করিয়া রাগিয়া মাগিয়া বকিয়া ঝকিয়া সারা হইত এবং পাড়া শুদ্ধ অস্থির করিয়া তুলিত। এই দুই জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল। দুঃখীরাম মানুষটা কিছুটা বৃহদায়তনের, হাড়গুলা খুব চওড়া, নাসিকা খর্ব, দুটি চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না, অথচ ইহাকে কোনরূপ প্রশ্ন করিতেও যায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ। আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে কুঁদিয়া গড়িয়া তুলিয়াছে, লেশ মাত্র বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিচ্ছু টোল খায় না। প্রত্যেক অঙ্গটি বলের সহিত নৈপুণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে। নদীর উচ্চ পার হইতে লাফাইয়া পড়ুক, লগি দিয়া নৌকা ঠেলুক, বাঁশ গাছে চড়িয়া বাছিয়া বাছিয়া কঞ্চি কাটিয়া আনুক, সকল কাজেই তাহার একটি পরিমিত পারিপাট্য, একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায়। বড় বড় কালো চুল তেল দিয়া কপাল হইতে যত্নে আছড়াইয়া তুলিয়া কাঁধে আনিয়া ফেলিয়াছে। বেশভূষা সাজসজ্জায় বিলক্ষণ একটু যত্ন আছে। অপরাপর গ্রামবধূদিগের সৌন্দর্যের প্রতি
যদিও তাহার উদাসীন দৃষ্টি ছিল না এবং তাহাদের চক্ষে আপনাকে মনোরম করিয়া তুলিবার ইচ্ছাও তাহার যথেষ্ট ছিল, তবু ছিদাম তাহার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসিত। উভয়ে ঝগড়াও হইত, ভাবও হইত, কেহ কাহাকেও পরাস্ত করিতে পারিত না। আরেকটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছু সুদৃঢ় ছিল। ছিদাম মনে করিত চন্দরা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক, তাহাকে যথেষ্ট বিশ্বাস নাই। আর চন্দরা মনে করিত আমার স্বামীটির চতুর্দিকে এই দৃষ্টি, তাহাকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোন দিন হাতছাড়া হইতে আটক নাই। উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্ব হইতে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ চলিতেছিল। চন্দরা দেখিয়াছিল তাহার স্বামী কাজের ওজর করিয়া মাঝে মাঝেই দূরে চলিয়া যায়, এমনকি দুই একদিন অতীত করিয়া আসে, অথচ কিছু উপার্জন করিয়া আনে না। লক্ষণ মন্দ দেখিয়া সেও কিছু বাড়াবাড়ি দেখাইতে লাগিল। যখন তখন ঘাটে যাইতে আরম্ভ করিল এবং পাড়া পর্যটন করিয়া আসিয়া কাশী মজুমদারের মেজ ছেলেটির প্রচুর ব্যাখ্যা করিতে লাগিল। ছিদামের দিন এবং রাত্রিগুলির মধ্যে কে যেন বিষ মিশাইয়া দিল। দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করিতে গিয়াছিল। ওপারের চরে জলি ধান পাকিয়াছে। বর্ষায় চর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশের দরিদ্র লোকমাত্রেই কেহ বা নিজের ক্ষেতে, কেহ বা পাট খাটিতে নিযুক্ত হইয়াছে। কেবল কাছারি হইতে পেয়াদা আসিয়া এই দুই ভাইকে জবরদস্তি করিয়া ধরিয়া লইয়া গেল। কাছারি ঘরে চাল ভেদ করিয়া স্থানে স্থানে জল পড়িতেছিল, তাহাই সারিয়া দিতে এবং গোটা কতক ঝাঁপ নির্মাণ করিতে তাহারা সমস্ত দিন খাটিয়াছে। বাড়ি আসিতে পায় নাই। কাছারি হইতেই কিঞ্চিত জলপান খাইয়াছে। মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে। উচিত মতো পাওনা মজুরি পায় নাই এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনিতে হইয়াছে, সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত। পথের কাদা এবং জল ভাঙিয়া সন্ধ্যাবেলায় বাড়ি ফিরিয়া আসিয়া দুই ভাই দেখিল ছোট যা চন্দরা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া পড়িয়া আছে। আজিকার এই মেঘেলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অশ্রুবর্ষণপূর্বক সায়ান্নের কাছাকাছি ক্ষান্ত দিয়া অত্যন্ত গুমট করিয়া আছে। আর বড় যা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছিল। তাহার 1.5 বৎসরের ছোট ছেলেটি কাঁদিতেছিল। দুই ভাই যখন প্রবেশ করিল, দেখিল উলঙ্গ শিশু প্রাঙ্গণের এক পার্শ্বে চিত হইয়া পড়িয়া ঘুমাইয়া আছে। ক্ষুধিত দুঃখীরাম আর কাল বিলম্ব না করিয়া বলিল, ভাত দে। বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গপাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া বলিয়া উঠিল, ভাত কোথায় যে ভাত দিব? তুই কি সাল দিয়া গিয়াছিলি? আমি কি নিজে রোজগার করিয়া আনিব? সারাদিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধানলে গৃহিণীর রুক্ষ বচন, বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হইয়া উঠিল। ক্রুদ্ধ ব্যাঘ্রের ন্যায় গম্ভীর গর্জনে বলিয়া উঠিল, কি বললি? বলিয়া মুহূর্তের মধ্যে দা লইয়া কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় বসাইয়া দিল। রাধা তাহার ছোট জায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না। কি হলো গো? চন্দরা রক্তসিক্ত বস্ত্রে চিৎকার করিয়া উঠিল। ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিল।
দুঃখীরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল। ছেলেটা জাগিয়া উঠিয়া ভয়ে চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। বাহিরে তখন পরিপূর্ণ শান্তি। রাখাল বালক গরু লইয়া গ্রামে ফিরিয়া আসিতেছে। পরপারের চরে যাহারা নূতন পক্ষ ধান কাটিতে গিয়াছিল, তাহারা 5-7 জনে এক একটি ছোট নৌকায় এপারে ফিরিয়া পরিশ্রমের পুরস্কার 2-4 আঁটি ধান মাথায় লইয়া প্রায় সকলেই নিজ নিজ ঘরে আসিয়া পৌঁছিয়াছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাইতেছিলেন। হঠাৎ মনে পড়িল তাহার কোরফা প্রজা দুঃখীর অনেক টাকা খাজনা বাকি, আজ কিয়দংশ শোধ করিবে প্রতিশ্রুতি দিয়াছিল। এতক্ষণে তাহারা বাড়ি ফিরিয়াছে স্থির করিয়া চাদরটা কাঁধে ফেলিয়া ছাতা লইয়া বাহির হইলেন। কুড়িদের বাড়িতে ঢুকিয়া তাহার গা ছমছম করিয়া উঠিল। দেখিলেন ঘরে প্রদীপ জ্বালা হয় নাই। অন্ধকার দাওয়ায় 2-4টা অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাইতেছে। রহিয়া রহিয়া দাওয়ার এক কোণ হইতে একটা অস্ফুট রোদন উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে। রামলোচন কিছু ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন, দুঃখী আছিস নাকি? দুঃখী এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়াছিল। তাহার নাম ধরিয়া ডাকিবা মাত্র একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল। ছিদাম তাড়াতাড়ি দাওয়া হইতে অঙ্গনে নামিয়া চক্রবর্তীর নিকটে আসিল। চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন, মাগিরা বুঝি ঝগড়া করিয়া বসিয়া আছে? আজ তো সমস্ত দিন চিৎকার শুনিয়াছি। এতক্ষণ ছিদাম কিংকর্তব্য কিছুই ভাবিয়া উঠিতে পারে নাই। নানা অসম্ভব গল্প তাহার মাথায় উঠিতেছিল। আপাতত স্থির করিয়াছিল রাত্রি কিঞ্চিত অধিক হইলে মৃতদেহ কোথাও সরাইয়া ফেলিবে। ইতিমধ্যে যে চক্রবর্তী আসিয়া উপস্থিত হইবে এসে মনেও করে নাই। ফস করিয়া কোনো উত্তর জোগাইল না, বলিয়া ফেলিল, হ্যাঁ, আজ খুব ঝগড়া হইয়া গিয়াছে। চক্রবর্তী দাওয়ার দিকে অগ্রসর হইবার উপক্রম করিয়া বলিল, কিন্তু সেজন্য দুঃখী কাঁদে কেন রে? ছিদাম দেখিল আর রক্ষা হয় না, হঠাৎ বলিয়া ফেলিল, ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসাইয়া দিয়াছে। হ্যাঁ, বলিস কি? মরে নাই তো? মরিয়াছে। দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচাইবার কি উপায় করি? চক্রবর্তী পালাইবার পথ পায় না। ভাবিল, রাম ও রাম, সন্ধ্যাবেলায় কি বিপদেই পড়িলাম। আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ বাহির হইয়া পড়িবে। ছিদাম কিছুতেই তাহার পা ছাড়িল না। মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একটু ভাবিয়া বলিলেন, দেখ, ইহার এক উপায় আছে। তুই এখনই থানায় ছুটিয়া যা। বল গে তোর বড় ভাই দুঃখী সন্ধ্যাবেলায় ঘরে আসিয়া ভাত চাহিয়াছিল। ভাত প্রস্তুত ছিল না বলিয়া স্ত্রীর মাথায় দা বসাইয়া দিয়াছে। আমি নিশ্চয় বলিতেছি, এ কথা বলিলে ছুনিটা বাঁচিয়া যাইবে। ঠাকুর, বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না। তবে যেমনটি ঘটিয়াছে তাই বলিস। সকল দিক রক্ষা করা অসম্ভব। রামলোচন অবিলম্বে প্রস্থান করিল
এবং দেখিতে দেখিতে গ্রামে রাষ্ট্র হইল যে কুড়িদের বাড়ির চন্দরা রাগারাগি করিয়া তাহার বড় জায়ের মাথায় দা বসাইয়া দিয়াছে। ছিদাম ভাবিল, যে পথ কাটিয়া ফেলিয়াছে সেই পথেই চলিতে হইবে। সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলিয়া ফেলিয়াছে, সে কথা গাঁশুদ্ধ রাষ্ট্র হইয়া পড়িয়াছে। এখন আবার আরেকটা কিছু প্রকাশ হইয়া পড়িলে কি জানি কি হইতে কি হইয়া পড়িবে। সে মনে করিল কোনো মতে সেই কথাটা রক্ষা করিয়া তাহার সহিত আর 5টা গল্প জুড়িয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই। ছিদাম তাহার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজ স্কন্ধে লইবার জন্য অনুরোধ করিল। সে তো একেবারে বজ্রাহত হইয়া গেল। ছিদাম তাহাকে আশ্বাস দিয়া কহিল, যাহা বলিতেছি তাই কর, তোর কোনো ভয় নাই, আমরা তোকে বাঁচাইয়া দিব। আশ্বাস দিল বটে, কিন্তু গলা শুকাইল, মুখ পাংশুবর্ণ হইয়া গেল। সমস্ত কাজেই ছিদামের উপর দুঃখীরামের একমাত্র নির্ভর। ছিদাম যখন চন্দরার উপর দোষারোপ করিতে বলিল, দুঃখী বলিল, তাহা হইলে বৌমার কি হইবে? ছিদাম কহিল, উহাকে আমি বাঁচাইয়া দিব। বৃহৎকায় দুঃখীরাম নিশ্চিন্ত হইল। বাঁধ ভাঙিলে যেমন জল আসে, গ্রামের মধ্যে তেমনি হু হু শব্দে পুলিশ আসিয়া পড়িল। অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হইয়া উঠিল। চন্দরাকে যখন তাহার স্বামী খুন স্বীকার করিয়া লইতে কহিল, সে স্তম্ভিত হইয়া চাহিয়া রহিল। তাহার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল। তাহার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হইয়া স্বামী রাক্ষসের হাত হইতে বাহির হইয়া আসিবার চেষ্টা করিতে লাগিল। তাহার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হইয়া দাঁড়াইল। ছিদাম আশ্বাস দিল, তোমার কিছু ভয় নাই। তুই বলিস, বড় যা আমাকে বঁটি লইয়া মারিতে আসিয়াছিল, আমি তাহাকে দা লইয়া ঠেকাইতে গিয়া হঠাৎ কেমন করিয়া লাগিয়া গিয়াছে। এ সমস্তই রামলোচনের রচিত। ইহার অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক, তাহাও সে বিস্তারিতভাবে ছিদামকে শিখাইয়াছিল। চন্দরা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না, কাঠের মূর্তি হইয়া বসিয়া রহিল। পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল। চন্দরাই যে তাহার বড়জাকে খুন করিয়াছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হইয়া গিয়াছে। সকল সাক্ষীর দ্বারাই সেইরূপ প্রমাণ হইল। পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করিল, চন্দরা কহিল, হ্যাঁ, আমি খুন করছি। কেন খুন করিয়াছ? আমি ওরে দেখতে পারতুম না। কোনো বচসা হইয়াছিল? না। সে তোমাকে প্রথম বাড়িতে আসিয়াছিল? না। তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল? না। এইরূপ উত্তর শুনিয়া সকলে অবাক হইয়া গেল। ছিদাম তো একেবারে অস্থির হইয়া উঠিল, কহিল, না, উনি ঠিক কথা বলিতেছেন না। বড় বউ প্রথমে একদম চুপ। দারোগা খুব একটা তাড়া দিয়া তাহাকে থামাইয়া দিল। অবশেষে তাহাকে বিধিমতে জেরা করিয়া বারবার সেই একই উত্তর পাইল। বড় বউয়ের দিক হইতে কোনরূপ আক্রমণ চন্দরা কিছুতেই স্বীকার করিল না। এমন একগুঁয়ে মেয়েও তো দেখা যায় না। একেবারে প্রাণপণে ফাঁসি কাষ্ঠের দিকে ঝুঁকিয়াছে। কিছুতেই তাহাকে টানিয়া রাখা যায় না। এ কি নিদারুণ অভিমান! চন্দরা মনে মনে স্বামীকে বলিতেছে, আমি তোমাকে ছাড়িয়া আমার এই নবযৌবন লইয়া ফাঁসি কাঠকে বরণ করিলাম। আমার ইহজন্মের শেষ বন্ধন তাহার সহিত।
বন্দিনী হইয়া চন্দরা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূ চির পরিচিত গ্রামের পথ দিয়া, ঘাটের প্রান্ত দিয়া, মজুমদারদের বাড়ির সম্মুখ দিয়া, দুই পাশে রথতলা দিয়া, হাটের মধ্য দিয়া, নদী ডাইনে পোস্ট অফিস এবং স্কুল ঘরের পার্শ্ব দিয়া, আমি সমস্ত পরিচিত লোকের চক্ষের উপর দিয়া কলঙ্কের ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল। তার চেয়ে বেশি হইল ভুল। এক পাল ছেলে পিছন পিছন চলিল এবং গ্রামের মেয়েরা তাহার সই সাঙ্গাতরা কেহ কেহ ঘুমটার ফাঁক দিয়া, কেহ দ্বারের প্রান্ত হইতে, কেহ বা গাছের আড়ালে দাঁড়িয়া পুলিশ চালিত চন্দরাকে দেখিয়া লজ্জায়, ঘৃণায়, ভয়ে কণ্টকিত হইয়া উঠিল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করিল এবং খুনের সময় বড় বউ যে তাহার প্রতি কোনরূপ অত্যাচার করিয়াছিল তাহা প্রকাশ হইল না। সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে আসিয়াই একেবারে কাঁদিয়া জোর হস্তে কহিল, দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নাই। হাকিম ধমক দিয়া তাহার উচ্ছ্বাস নিবারণ করিয়া তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন। সে একে একে সত্য ঘটনা প্রকাশ করিল। হাকিম তাহার কথা বিশ্বাস করিলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্রসাক্ষী রামলোচন কহিল, হুজুর, খুনের অনতি বিলম্বেই আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম। সাক্ষী ছিদাম আমার নিকট সমস্ত স্বীকার করিয়া আমার পা জড়াইয়া ধরিয়া কহিল, বউকে কি করিয়া উদ্ধার করিব আমাকে যুক্তি দিন। আমি ভালো মন্দ কিছুই বলিলাম না। সাক্ষী আমাকে বলিল, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাহিয়া ভাত পায় নাই বলিয়া রাগের মাথায় স্ত্রীকে মারিয়াছে, তাহা হইলে কি সে রক্ষা পাইবে? আমি কহিলাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না, এত বড় মহাপাপ আর নাই। রামলোচন প্রথমে চন্দরাকে রক্ষা করিবার উদ্দেশ্যে অনেকগুলা গল্প বানাইয়া তুলিয়াছিল, কিন্তু যখন দেখিল চন্দরা নিজে বাকিয়া দাঁড়াইয়াছে তখন ভাবিল, ওরে বাপরে, শেষকালে কি মিথ্যা সাক্ষ্যের দায় পড়িব? যেটুকু জানি সেটুকু বলা ভালো। এই মনে করিয়া রামলোচন যাহা জানে তাহাই বলিল, বরঞ্চ তাহার চেয়েও কিছু বেশি বলিতে ছাড়িল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট মামলাটি সেশন কোর্টে চালান দিলেন। ইতিমধ্যে চাষবাস, হাটবাজার, হাসি কান্না, পৃথিবীর সমস্ত কাজ চলিতে লাগিল এবং পূর্ব বৎসরের মতো নবীন ধান্যক্ষেত্রে শ্রাবণের অবিরল বৃষ্টিধারা বর্ষিত হইতে লাগিল। পুলিশ আসামি এবং সাক্ষী লইয়া আদালতে হাজির। সম্মুখবর্তী মুন্সেফের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসিয়া আছে। কত শত লোক আপন আপন কড়াগণ্ডা হিসাবের চুলচেরা মীমাংসা করিবার জন্য ব্যগ্র হইয়া আসিয়াছে। জগতে আপাতত তদপেক্ষা গুরুতর আর কিছুই উপস্থিত নাই, এইরূপ তাহাদের ধারণা। ছিদাম বাতায়ন হইতে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে এক দৃষ্টে চাহিয়া আছে। সমস্তই স্বপ্নের মতো বোধ হইতেছে। কম্পাউন্ডের বৃহৎ বটগাছ হইতে একটি কোকিল ডাকিতেছে। তাহাদের কোনরূপ আইন আদালত নাই। অর্ডার, অর্ডার। ছিদামকে যখন প্রশ্ন হইল, ছিদাম কহিল, আমি খুন করিয়াছি। কেন? ভাত চাহিয়াছিলাম, বড় বউ ভাত দেয় নাই। দুঃখীরাম সাক্ষ্য দিতে আসিয়া মূর্ছিত হইয়া পড়িল। মূর্ছাভঙ্গের পর উত্তর করিল, সাহেব,
খুন আমি করিয়াছি। কেন? ভাত চাহিয়াছিলাম, ভাত দেয় নাই। বিস্তর জেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ সাহেব স্পষ্ট বুঝিতে পারিলেন, ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য ইহারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে। কিন্তু চন্দরা বরাবর এক কথা বলিয়া আসিতেছে, তাহার কথার তিল মাত্র নড়চড় হয় নাই। দুইজন উকিল স্বেচ্ছা প্রবৃত্ত হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়াছে, কিন্তু অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে। যেদিন একরত্তি বয়সী একটি কালো কালো ছোটখাটো মেয়ে তাহার গোলগাল মুখটি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল, সেদিন রাত্রে শুভ লগ্নের সময় আজিকার দিনের কথা কে কল্পনা করিতে পারিত? তাহার বাপ মরিবার সময় এই বলিয়া নিশ্চিন্ত হইয়াছিল, যাহা হোক, আমার মেয়েটির একটি সদ্গতি করিয়া গেলাম। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করিল, কাহাকেও দেখিতে ইচ্ছা করো? চন্দরা কহিল, একবার আমার মারে দেখিতে বড় ইচ্ছা হয়। ডাক্তার কহিল, তোমার স্বামী তোমাকে দেখিতে চায়, তাহাকে কি ডাকিয়া আনিব? চন্দরা চুপ করিয়া রহিল। ডাক্তার আবারও জিজ্ঞেস করিলেন, তাহাকে কি ডাকিয়া আনিব? মরণ মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি। বিভিন্ন ভূমিকায় ছিলেন সূত্রধর এবং পর্ব পরিচালনায় শতরূপা, নাট্যরূপ শতরূপা। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন শ্রীরাম, রামলোচন এবং ম্যাজিস্ট্রেট মনোজিৎ, দুঃখীরাম এবং পুলিশ অফিসারের ভূমিকায় সাগ্নিক, ডাক্তার অরূপ, আবহ শতরূপা। প্রযোজনায় ফ্লাই অন ইউটিউব চ্যানেল, প্রচ্ছদ সাগ্নিক। আমাদের সাথে যোগাযোগ করতে হলে ইমেল করুন flyonaudiocreations@gmail.com। আজকের পরিবেশনা ভালো লাগলে বা কোনো পরামর্শ দেওয়ার হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ফিডব্যাক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, পরিচিতদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা আমাদের গল্প আজ প্রথম শুনছেন অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সহযোগিতা আমাদের চলার পাথেয়। ধন্যবাদ। আবার দেখা হবে পরের সপ্তাহে আরেকটা নতুন গল্পের সাথে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।